ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন রণতরীতে তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩ জন নিহতের দাবি। যুদ্ধ চলবে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত, কুয়েত বিমানবন্দরে আহত ৪। প্রবাসীদের নিরাপত্তায় গুরুত্ব প্রধানমন্ত্রীর। ফ্লাইট বাতিলে ভোগান্তি কমানোর চেষ্টা। যে কোনো দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। জ্বালানি খাতে সংকটের শঙ্কা। রেমিটেন্স প্রবাহেও বড় ধাক্কা লাগতে পারে, স্বনির্ভর অর্থনীতিতে জোর। এবং চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান। পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে ধারণা পুলিশের। অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। এর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের মৃত্যুর পরেও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। রোববার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ৭ সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইসরায়েলের পশ্চিম জেরুজালেম ও মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ৩ মার্কিন সেনা নিহতের দাবি করেছে তেহরান। এদিকে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ৪ সপ্তাহ যুদ্ধ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য ট্রাম্প প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে হামলার দাবি করে মার্কিন সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। আইআরজিসির আর কোনো সদর দফতর নেই। ইরানের নৌ সদর দফতরও ধ্বংসের দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় ইরানের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। চলমান মার্কিন ইসরায়েল অভিযানে ইরানের ৪০-এর বেশি শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে ওয়াশিংটন। রাজধানী তেহরানে গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন বিমানবাহী রণতরীতে ৪টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। এদিন ইরাক, বাহরাইনেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার কাতারের দিকে এগোতে থাকা একটি ইরানি ড্রোন ধ্বংস করেছে ব্রিটিশ যুদ্ধবিমান। চলমান উত্তেজনায় হরমুজ প্রণালী বন্ধ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে হরমুজ প্রণালী বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চলমান অভিযান ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিন আবারও আইআরজিসিকে অস্ত্র ত্যাগের আহ্বান জানান ট্রাম্প। হুমকি ধামকির মধ্যেই ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। রাইসা জান্নাত, সময় সংবাদ। মার্কিন আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের মৃত্যুতে ৪০ দিনের শোক ও ৭ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মারা গেছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। পাল্টা হামলায় নিহত হয়েছেন ৮ ইসরায়েলি ও ৩ মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। হামলা অব্যাহত রেখেছে ট্রাম্প নেতানিয়াহু বাহিনী। আক্রমণের নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। این سوخت رو نتوانیم در داخل کشور تولید کنیم، باید دست دراز کنیم طرف آمریکا
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ৩৭ বছরের শাসনামলে অসংখ্যবার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা হয়েছে। ১৯৮১ সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হলেও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট ৬ জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজের শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিভে গেল খামেনি প্রদীপ। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। খামেনিকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে ৩০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও। সর্বোচ্চ নেতাকে হত্যার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাও নিশানা করে ইরান। সমগ্র ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর ইরান জুড়ে আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এমন হামলা চালানো হবে যা এর আগে ইরান কখনোই দেখেনি। ইরানে হামলা নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। খামেনির হত্যাকাণ্ডকে নিন্দনীয় উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এই হত্যা মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব মানদণ্ড লঙ্ঘন করেছে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেইজিং। ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ইরান। প্রিয় নেতার নিহতের খবর প্রকাশের পর তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানান ইরানিরা। এই অশ্রু শোকের, প্রিয়জন হারানোর বেদনার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে যেন শোকের সাগরে ভাসছে গোটা ইরান। রাজধানী তেহরানে একে একে জড়ো হতে থাকেন অসংখ্য নারী পুরুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে শোকে মাতম করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দাবি করেন তারা। খামেনি হত্যার বদলা চান তারা। শুধু তেহরানই নয়, ইস্পাহান সহ ইরানের আরও বেশ কয়েকটি শহরের রাজপথে নেমে আসেন সাধারণ ইরানিরা। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তারা। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে ৭ দিনের সাধারণ ছুটি। এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে খোদ নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। ইরানের জাতীয় পতাকা হাতে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান তারা। বলেন, ইরাক যুদ্ধ থেকে শিক্ষা না নেয়ার কারণেই নতুন করে ইরানের মাটিতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতের কারণে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে বলেও সতর্ক করেন আন্দোলনকারীরা। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর স্কারদুতে খামেনির মৃত্যুর প্রতিবাদে হাজারো শিয়া মুসল্লি মিছিল বের করেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও পতাকা হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জানান, এটি শুধু একজন নেতার হত্যাই নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। ভারতের কাশ্মীরের বিভিন্ন এলাকায় রোববার রাস্তায় নামেন শোকাহত প্রতিবাদকারীরা। তারা আয়াতুল্লাহ খামেনির ছবি হাতে শোক মিছিল করেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। জোরদার করা হয় নিরাপত্তা। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ ও প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাংলাদেশি সহ আরও অন্তত ৫৮ জন। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন ৪ বাংলাদেশি সহ অন্তত ১২ জন।
যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় অধিকাংশ অস্ত্র ধ্বংস বা সাগরে ভূপাতিত করা হলেও ৩৫টি ড্রোন আঘাত হেনেছে। হামলায় এক বাংলাদেশি সহ ৩ জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালে আহমেদ। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ৫৮ জন আহত হয়েছেন বলে জানায় আমিরাত কর্তৃপক্ষ। এতে উদ্বেগ বেড়েছে প্রবাসীদের মধ্যে। রীতিমতো আমরা স্বাচ্ছন্দ্যে কাজকাম করতে পারছি না, বা ভিতর থেকে একটা ভয় কাজ করতেছে। দেশবাসীর কাছে দোয়া চাই যেন তারা আমাদের জন্য দোয়া করে। চলমান পরিস্থিতিতে নিরাপত্তার নির্দেশনা মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। নিতান্ত অতি জরুরি না হলে ঘর থেকে বের হবেন না। পাসপোর্ট, আমিরাত আইডি, নগদ দিরহাম, শুকনো খাবার, পানি ইত্যাদি হাতের কাছে রাখুন। কোনো জমায়েত করবেন না। আরব আমিরাত সরকারের নির্দেশ মেনে চলুন। গুজবে কান দিবেন না। বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। আমিরাতে এটি একটি দণ্ডনীয় অপরাধ। এদিকে শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলা চালায় ইরান। এতে ৪ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতরা বিমানবন্দরে দায়িত্ব পালন করছিলেন। আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করে চিকিৎসার খোঁজ নিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। কুয়েত এয়ারপোর্টে একটা ড্রোন হামলা হয়, তো সেখানে আমাদের বাংলাদেশের ৪ জন কর্মী তারা কর্মরত ছিলেন, তারা আহত হয়েছেন। আমি আজকে তাদেরকে ফারমানি হসপিটালে দেখতে গিয়েছিলাম। সংঘাত চলাকালে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রদূত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জেরে মধ্যপ্রাচ্য রুটে ৫৪টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বন্ধ থাকা ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। দোহা, আবুধাবি ও দুবাই ছাড়া বিমানের সব ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ। যাত্রীদের দুর্ভোগ কমাতে সব সেবা নিশ্চিতের কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের আবুধাবি, দুবাই, কুয়েত সহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধে বিপাকে পড়েন বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। তবে রোববার সকাল ১১টার পর মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ ও মাস্কটে ফ্লাইট চালু করে বেসরকারি সংস্থা ইউএস বাংলা। চলেছে সৌদি এয়ারলাইন্সেরও কয়েকটি ফ্লাইট। বিমান বাংলাদেশ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে দোহা, আবুধাবি ও দুবাই ছাড়া বিমানের সকল ফ্লাইট চালু করা হয়েছে। যাত্রীদের আন্তর্জাতিক আইন মেনে দেয়া হবে ক্ষতিপূরণ। মদিনাটা ছিল 337, জেদ্দাটা হচ্ছে 335, যেটা গতকাল ক্যান্সেল হয়েছিল। এটা আজ সন্ধ্যা 7টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যে সমস্ত ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করেই হচ্ছে গিয়ে আমরা প্যাসেঞ্জাররা সুযোগ সুবিধা অবশ্যই পাবে। এর মধ্যে এয়ার ইন্ডিগো সহ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে এসে বিপাকে পড়েন যাত্রীরা। তথ্য পেতে অসহযোগিতার অভিযোগ করেন তারা। একটা পাশে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, তো হয় নাই। এখন বলতেছে যে কোনো ফ্লাইটই হবে না, ওনারা কিচ্ছু জানে না। যাত্রী এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারছেন, ওখানে যা ওনারা বলতেছে যে এই ফ্লাইটটা আজকাল হবে না। এই ফ্লাইটটা কবে হবে আমরা এখনো নিশ্চিত না যে কবে দিবে বা কবে যাইতে পারবো। দুপুরে যাত্রীদের খোঁজখবর নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সব সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। দেয়া হচ্ছে ফ্লাইটের সব হালনাগাদ। আমরা 24 আওয়ার্স আছি। মেসেজ আমিও তো আপনাদের বললাম, হটলাইন নাম্বার আমাদের আছে, আমাদের লোকাল এমপি এখানে আছে, আমরা সর্বক্ষণই আছি। আমাদের দেবেন, আমরা তখনই আমরা সব ধরনের প্রিপারেশন আছে। রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্য রুটে ৫৪টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকেও মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যাপ্ত মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট হবে না। পররাষ্ট্র ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের মতো রাজধানীতেও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিনের মতো রোববারও সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মন্ত্রিপরিষদ বিভাগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। আলোচনায় উঠে আসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ আন্তর্জাতিক নানা বিষয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট হবে না বলে জানান তিনি। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না। সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট যে স্টক আছে এটা নিয়ে কোনো তেমন অসুবিধা হবে না। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী বলেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় দেশের উপকূল অঞ্চলের মতো রাজধানীতেও অন্তত 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত মাসে যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1 লক্ষ ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এছাড়া দুর্যোগ পরিস্থিতিতে নাগরিকদের অবস্থান নেওয়া সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় রাজধানীতে স্কুল, খেলার মাঠ ও খোলা স্থান চিহ্নিত করে তা প্রস্তুত রাখার নির্দেশনাও দেন সরকার প্রধান। বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে। এ সময় নরসিংদীর ঘটনায় আসামি গ্রেপ্তার হয়েছে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। ভারতের সঙ্গে লেনদেন, যাতায়াত, সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। ভোরের সময় আরও থাকছে। ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু কাল। এবারও শতভাগ মিলবে অনলাইনে। অতিরিক্ত যাত্রী পরিবহন থাকবেন 5 জোড়া স্পেশাল ট্রেন। শিডিউল বিপর্যয়ে ঠেকাতে সংঘাত দীর্ঘায়িত হলে দেশের জ্বালানি খাতে বড় সংকটে পড়ার শঙ্কা রয়েছে। অপরিশোধিত তেল ও এলএনজি আমদানির একক উৎস মধ্যপ্রাচ্য, আবার পরিশোধিত জ্বালানির সিংহভাগ আসে এ অঞ্চল থেকে। এমন অবস্থায় বিশেষজ্ঞদের সতর্কতা, সংঘাত বাড়ালে জ্বালানি সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বাংলাদেশের ঝুঁকি বাড়বে। যদিও বিকল্প উৎসের কারণে জুন পর্যন্ত বড় ধরনের সংকটের শঙ্কা দেখছে না বিপিসি। ফারুক ভাই রবিনের রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে অস্থিরতা ছড়িয়েছে বাংলাদেশে জ্বালানি আমদানির প্রধানতম উৎস মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালীর দুই পাশে আটকা শত শত তেলবাহী জাহাজ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দামেও বড় উল্লম্ফন। $70 আশেপাশে থাকা ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $100 ছুঁতে পারে, আসছে এমন পূর্বাভাসও। এ অবস্থায় উদ্বেগ জাগছে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। দেশে জ্বালানি আমদানির সিংহভাগই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। অপরিশোধিত তেলের একক উৎস সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আবার পরিশোধিত তেলের জন্য বড় অংশে নির্ভরতা মধ্যপ্রাচ্যের উপর। এছাড়া এলএনজি আমদানির চুক্তি আছে কেবল কাতার ও ওমানের সঙ্গে। এলপি গ্যাসের জন্য নির্ভর সে মধ্যপ্রাচ্যের উপরই। এমন অবস্থায় ইরানের সংঘাতময় পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বাংলাদেশের সংকট বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এরকম একটা
সেনসিটিভ জায়গায় যুদ্ধের যে প্রভাব বিশেষ করে তেল এবং গ্যাসের উপরে সেটা বিশ্বব্যাপী পড়বে। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল গরিব দেশগুলো। স্বাভাবিকভাবেই আমাদের দেশে যে তেলের সরবরাহ, দুটো জিনিস ঘটবে, একটা হচ্ছে মূল্যবৃদ্ধি আর একটি হলো সরবরাহ ঘাটতি। যুদ্ধটা যেন দীর্ঘায়িত না হয়, স্বল্পকালীনে যে ধাক্কা সেটা আমরা সামলাতে পারবো, 15 দিন যদি 20 দিন, কিন্তু এর চেয়ে যদি বেশি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অর্থনীতিতে একটা বিরাট সংকট সৃষ্টি হবে। নেগোসিয়েশন হলেও কিন্তু আপনার এই জাহাজ পাওয়া এবং এখন যেসব জায়গা থেকে আমরা আমদানি করতে পারবো, ধরেন আমস্টারডাম থেকে আমদানি করতে পারবো, কিন্তু ওখানেও কিন্তু একটা চ্যালেঞ্জ রয়ে গেছে যে সুয়েজ ক্যানেল আছে, ওটাও আবার বন্ধ। ফলে আমাদেরকে অনেক ঘুরে আসতে হলে অনেক বেশি ভাড়া দিয়ে এই জ্বালানি নিয়ে আসতে হবে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা জিয়ে থাকলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি নিরবচ্ছিন্ন রাখতে চায় বিপিসি। সিচুয়েশন অবজার্ভ করছি, 4টা দেশের আমাদের পোর্ট অফ ডেলিভারি আছে, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর। আমাদের জুন পর্যন্ত চুক্তি করা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি আসছে, আর বাকিগুলো আমাদেরকে তারা এনশিওর করেছে যে সরবরাহ নির্বিঘ্ন আছে। তবে সরবরাহ চ্যালেঞ্জ উত্তরানো গেলেও শঙ্কা রয়েছে দাম নিয়ে, যা বাড়তি চাপ ফেলতে পারে বৈদেশিক মুদ্রার উপর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রতি মাসে বাংলাদেশমুখী প্রোডাক্ট ওয়েল, ক্রুড অয়েল, এলপিজি এবং এলএনজি বাহী অন্তত 15টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে আসে। বিকল্প উৎস থেকে নতুন রুটে জ্বালানি সংগ্রহ ও মজুদের পরামর্শ বিশেষজ্ঞদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এর মধ্যে ইরানের উপর যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ আক্রমণ চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় আরব আমিরাত, বাহরাইন, কুয়েত সহ অন্যান্য দেশগুলোতেও হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী, যে রুট দিয়ে পৃথিবীর চাহিদার 20% বেশি জ্বালানি তেল পরিবহন করা হয়, এই নৌপথে প্রতি মাসে শুধুমাত্র জ্বালানি তেলবাহী 3000-এর বেশি জাহাজ ও অয়েল ট্যাঙ্কার চলাচল করে। এর মধ্যে একক দেশ হিসেবে বাংলাদেশে আসে ডিজেল, পেট্রোল, অকটেন এবং জেট অয়েলের মতো প্রোডাক্ট অয়েলবাহী 7 থেকে 8টি জাহাজ, ক্রুড অয়েলবাহী 2টি মাদার ট্যাঙ্কার, এলপিজি বহনকারী 2 থেকে 3টি এবং এলএনজি বহনকারী আরও 3টি বিশেষ জাহাজ। অয়েল এবং গ্যাস রিলেটেড কার্গোর সাপ্লাই চেইনে একটা বড় ক্ষতি এবং বড় দেরি হওয়ার সম্ভাবনা থাকে যায়, এবং সেই সাথে আমাদের কন্টেনার ফ্লো যেগুলি মিডল ইস্টে যায় বা মিডল ইস্ট থেকে আসে, সেই সমস্ত কন্টেনারও আসা এবং যাওয়ার পথে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। অবশ্য কন্টেনারবাহী মাদার ভেসেলগুলো বিকল্প রুটে যাতায়াত বাড়ালো ট্রান্সশিপমেন্ট বন্দরগুলিতে জটের কারণে ভোগান্তিতে পড়তে হবে বাংলাদেশি ব্যবসায়ীদের। বিশেষ করে ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে পরিচিত সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার পোর্ট কেলাং এবং তানজুম পালাপাস ইতিমধ্যে কন্টেনারের পাশাপাশি জাহাজের জট বাড়তে শুরু করেছে। ট্রান্সশিপমেন্ট পোর্টগুলো যখন এফেক্টেড হবে, আমাদের জাহাজগুলোর যে টার্ন অ্যারাউন্ডটা সেটা বেড়ে যাবে, প্লাস এনার্জি প্রাইস যখন বাড়বে আমাদের ফ্রেটও বেড়ে যাবে, এবং জাহাজের যে ডিলেজটা হবে সেটার কারণে একটা বড় ধরনের আপনার বটলনেকস তৈরি হবে। কন্টেনার কিংবা জ্বালানিবাহী জাহাজগুলো এখন নিরাপদে চলাচলের জন্য বিকল্প পথের সন্ধানে থাকলেও সেখানে সময় লাগবে দ্বিগুণের বেশি, তেমনি খরচ বাড়বে 35 থেকে 40%। এই অবস্থায় সংকট উত্তরণের অপেক্ষার পাশাপাশি জ্বালানির মজুদ অক্ষুণ্ণ রাখতে দেশের মানুষের সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। কারণ বাংলাদেশের প্রয়োজনীয় এলপিজি, এলএনজি এবং জ্বালানি তেলের বড় যোগানদাতা হলো মধ্যপ্রাচ্যের দেশগুলো। আমরা যেহেতু জ্বালানি নির্ভর আমাদের দেশ, আমরা যেহেতু ইম্পোর্ট বেস, তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে একটু সাশ্রয়ী হতে হবে। তবে ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী এড়িয়ে আবুধাবির হুজাইফা বন্দরকে ব্যবহারের পাশাপাশি ফিনিশড অয়েল ও এলএনজি আমদানিতে বিকল্প দেশ খোঁজার পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। পেট্রোল, ডিজেল এই জাতীয় প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে বিকল্প হিসেবে চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশ থেকে এই তেলগুলো আনা যেতে পারে, তাহলে আমরা হরমুজ প্রণালীটা অ্যাভয়েড করতে পারবো। আর এলএনজির ক্ষেত্রে আমাদেরকে আমেরিকা, অস্ট্রেলিয়া এই জাতীয় দেশ থেকে
আমাদেরকে এই এলএনজিটা আমদানির ব্যবস্থা করতে হবে। সব ধরনের জ্বালানি তেল সর্বনিম্ন 22 থেকে সর্বোচ্চ 45 দিনের পর্যন্ত মজুদ সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বর্তমানে দেশের বাজারে জ্বালানি তেলের কোনো সংকটও নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে গোটা বিশ্বের মতো নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতেও। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার তো বটেই, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিও ভোগাতে পারে বাংলাদেশকে, এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন এসব কারণে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়তে হবে যেখানে বিদেশ নির্ভরতা হবে গৌণ। আতিকুর রহমান তামানের রিপোর্ট। আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মাত্র 9 মাসের মাথায় আবারও ইরানে হামলা করল ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। এবারের হামলায় নিহত হলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কূটনৈতিক আলোচনার মধ্যেই কোনো রকম উস্কানি ছাড়াই এমন হামলায় হতবিহ্বল ইরান। হামলার জবাবে একের পর এক মিসাইল ছুটছে দেশটি। ইসরায়েলের বাইরেও মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেসব ঘাঁটিতে হামলা করেছে ইরান। বৈশ্বিক তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলোর রফতানির শতকরা 20% হয় এই পথে। অন্যদিকে বাংলাদেশের 1.5 কোটি প্রবাসীর বড় অংশেরই বসবাস মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। একদিকে এই মানুষদের জীবন জীবিকা যেমন হুমকিতে, তেমনি দেশে থাকা স্বজনরাও আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। বিশ্লেষকরা বলছেন সেসব কারণে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়তে হবে যেখানে বিদেশ নির্ভরতা হবে গৌণ। আমাদের বড় করণীয় হলো যে আমরা কোনো একটা দেশের উপর যেন কোনোভাবেই ডিপেন্ডেন্ট না হয়ে থাকি। আমার ডাইভার্সিফিকেশন দরকার, এবং আমার একটা দুটো প্রোডাক্ট হলে হবে না, তো আমার 10-12টা প্রোডাক্ট দরকার। যেই হিউম্যান ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটাকে যদি ব্যবহার করা যায় তাহলে আমার মনে হয় চিন্তা নেই। ইরানের নিজের অভিজ্ঞতাই কিন্তু সেটা আমাদের মনে করিয়ে দেয়। 1953 সালে নির্বাচিত মোসাদ্দেক সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মিলে সরিয়ে শাহকে আনবার প্রতিক্রিয়া হিসাবেই কিন্তু 1979 সালে এই ইসলামিক বিপ্লব সংগঠিত হয়। তো কাজেই ইরানের নিজের অভিজ্ঞতাই কিন্তু বলে দিচ্ছে যে কোনো ধরনের বল প্রয়োগের মাধ্যমে যে পরিবর্তনটা আসে সেই পরিবর্তনটা কিন্তু টেকসই হয় না। তাদের মতে যুক্তরাষ্ট্রকে তার অস্ত্র বাণিজ্য নির্ভর অর্থনীতি থেকে বেরোতে হবে। সেটি না পারলে দেশে দেশে চাপিয়ে দেওয়া পশ্চিমাদের এই অন্যায় যুদ্ধ থেকে মুক্তি পাবে না বিশ্ব। আমাদের কিছু করার নেই। আমাদের যে জায়গাটুকু করার আছে সেটা হচ্ছে আমাদের লোকজন যারা আছে ওখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের কিছু কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দরকার হতে পারে। সে কি এই অস্ত্র দিয়েই নতুন প্রফিট করবে, না সে অটোমোবিলে করবে? এখন অটোমোবিল বা রেডিমেড গার্মেন্ট দুটোই তো সে মার খেয়ে গেল। এখন সে দেখা যাচ্ছে না ওই ঘুরে ফিরে যেটাকে আমরা কি বলা হয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কাহিনী বলি, সেই কাহিনীটাই আবার নতুনভাবে আসলো। আর এই চাপতরির কাজটি করতে পারে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকামী সচেতন নাগরিকরাই। এটা বড় আকারে নির্ভর করবে আমেরিকার জনগণ কিভাবে রেসপন্ড করবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রমজানের পরেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। সোমবার দুপুরে ইসির মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান তিনি। রমজান মাসের পরেই আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। পরবর্তী যে আরও লোকাল গভর্নমেন্টের নির্বাচনে একই ব্যবস্থা করা হয়েছে। সংসদ যদি এটাকে বিবেচনা মনে করেন সঠিক, এটা যদি তারা ভালো মনে করেন তাহলে সেভাবে নির্বাচন হবে। আর যদি সংসদ তার সুচিন্তিত বিবেচনা করে যদি মনে করেন যে না আগের মতোই থাকা ভালো ছিল, তাহলে আগের মতোই থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে রাজশাহী 4 ও পাবনা 4 আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানি 11 মে নির্ধারিত করা হয়েছে। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আবেদন গ্রহণ করে এই আদেশ দেন। 2 আসনে
পরাজিত বিএনপি প্রার্থীর পক্ষ থেকে এ আবেদন করা হয়। এর আগে 3টি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করে জামায়াতে ইসলামী। অপরদিকে শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করে বিএনপি। অভিযোগ গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ভোটের সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেন আদালত। আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন এবং সেই আদেশের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে এই দুটি আসনের নির্বাচনের সমস্ত সামগ্রী অর্থাৎ ব্যালট পেপার, বাক্স, সিল, সাপোর্ট যেভাবে যা ছিল সেগুলো সংগ্রহ করা হয়। আদালত আরও বলেছেন যে নির্বাচন কমিশনের সচিবের কাছে অতি সত্বর আদালতের নির্দেশনাটা দেওয়া হোক যেন তারা এই দুটি নির্বাচনী আসনের নির্বাচনী সামগ্রী হেফাজত রাখতে পারেন, ইনট্যাক্ট রাখতে পারেন। Thai Aluminium. The better is now the best. জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা করার পাশাপাশি মামলাও দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। রোববার চট্টগ্রাম নগর জামায়াতের ইফতার মাহফিলে তিনি একথা বলেন। যারা বিজয়ী হয়েছেন তারা পরাজিতদের উপরে হামলে পড়েছেন। জামাত ইসলামীর অনেক নেতা কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে, বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, নিষ্ঠুর নির্মমভাবে আঘাত করা হচ্ছে। এই সব সহিংসতা বন্ধ করার জন্য প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। জায়নবাদী, ইহুদিবাদী, ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদের নিষ্ঠুরভাবে মুসলিম উম্মার উপরে আঘাতের তীব্র নিন্দা আমরা করছি। রাজপথে ও সংসদে এনসিপির শক্ত অবস্থান থাকবে বলে নিশ্চিত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তির ইফতার ও দোয়া অনুষ্ঠানে জুলাই হত্যাকাণ্ড ও হাদি হত্যার বিচার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদের সকল অপকর্মকে বৈধতা দেয়া রাষ্ট্রপতিকে সংসদে অভিশংসন করে বিচারের দাবি জানান এনসিপি আহ্বায়ক। আর দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য এত প্রাণ হারানো, কিন্তু নতুন সরকার শপথ নিয়েই আশাহত করেছে। বিএনপিকে জুলাই সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টাকে, নতুন বাংলাদেশ গড়ার চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাতে চাই, অধিবেশনের আগে এখনো সময় আছে। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে প্রমাণ করুন যে আপনারা বাংলাদেশের জনগণের পক্ষে। শরীফ ওসমান হাদি হত্যার বিচার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগে এই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, তারপর অন্য সকল কথা আমরা শুনবো। এবং সংসদকেও অবিলম্বে সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে, শপথ নিতে হবে এবং যেই ফ্যাসিস্ট যেই রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির অভিশংসন করে তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। একটি কুচক্রী মহল জাতীয় পার্টিকে ধ্বংসের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় পার্টির সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে এই কথা বলেন দলটির চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের সময়কালে জাতীয় পার্টির উপর অনেক চাপ ছিল দাবি করে তিনি বলেন, এবার জবাব দেওয়া হবে। এ সময় দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ দলটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমাদেরকে কোথাও কাজ করতে দেওয়া হয়নি, আমাদের মিটিং মিছিল করতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে আমাদের মানুষের উপর হামলা করা হয়েছে। সরকারি বাহিনী সরকার থেকে করেছেন, সরকারের সঙ্গে যারা জড়িত ছিলেন এরকম আমাদের যারা এখন রাজনৈতিকতে বড় প্রভাবশালী তারা সবাই মিলে কিন্তু আমাদের উপরে আক্রমণ করেছিলেন। তারপরেও আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা টিকে থাকব, আমরা অন্যায় করিনি, আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল। প্রতিদিন সকাল 8টা থেকে টিকিট বিক্রি চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। অতিরিক্ত যাত্রী পরিবহনে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে রেলওয়ে। ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। স্বস্তিদায়ক ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ রেলপথ। বিশাল এই যাত্রী চাপ সামাল দিতে প্রতিবারের মতো এবারও প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ মন্ত্রণালয়।
23 মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 3 মার্চ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার 10 দিন আগে 13 মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রা। রেলওয়ে মহাপরিচালক বলছেন এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারে চাপ কমাতে সকালে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের। 3 তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু হবে। পশ্চিমাঞ্চলেটা আমরা সকাল 8টা থেকে দুপুর 2টা এই সময়ের মধ্যে আমাদের ওপেন করা হবে। আর পূর্বাঞ্চলেরটা দুপুর 2টা। একসাথে যদি অনলাইনে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না, সার্ভার জ্যাম হয়ে যায়। যাত্রী সুবিধায় এবার 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনেই চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এবার ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেল ডিজি। গতবারের ন্যায় আমরা 5 জোড়া আমরা ঈদ স্পেশাল ট্রেনে চালাবো। ট্রেন যাতে ইঞ্জিনের যাতে বসে না থাকে, শিডিউল যাতে বিপর্যয় না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটায় বন্দরনগরী চট্টগ্রামে এবার 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। 1,000 কোটি টাকা বিনিয়োগের এ বাজার অনেকাংশই বিদেশি পণ্যের দখলে। পোশাকের ক্ষেত্রে পাকিস্তানি ও ভারতীয় চাহিদা বেশি হলেও জুতার ক্ষেত্রে তা দখলে থাইল্যান্ড ও চীনের। আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতা রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফেরদৌস লিপির রিপোর্ট। ঈদের কেনাকাটায় জমজমাট বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকানগুলো। নানা রঙের নিত্য নতুন ডিজাইনের বাহারি পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা আসছেন পরিবারের সদস্যদের নিয়ে ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে। ঈদ কেন্দ্রিক নতুন বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরাও। চট্টগ্রামের শপিং মলগুলোতে এবার ঈদে অন্তত 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এই বছর আমাদের 5 থেকে 10,000 কোটি টাকা এখানে বেচা বিক্রি করার একটা সুযোগ রয়েছে। আশা করি আশা অনুরূপাতে এটাই হবে। ঈদে ফ্যাশনেবল ও বাহারি ডিজাইনের পোশাকের চাহিদা থাকে বেশি। পোশাকের ক্ষেত্রে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে পাকিস্তানি ও ভারতীয়। ফলে এসব দেশ থেকে নামিদামি ব্র্যান্ডের কাপড় নিয়ে এসেছেন বিক্রেতারা। আর জুতার ক্ষেত্রে তা দখলে চীন ও থাইল্যান্ডের। এবার আমরা চলতেছে আপনার একটা লাঙ্গলকোট বের হয়েছে, পাকিস্তানের জারজুতি কিছু কাজের উপর আসছে। ইন্ডিয়ার একটা ড্রেসের মধ্যে মানে বেশি আকৃষ্ট, যেমন এবার মধ্যে আপনার ফার্সি আছে, ফ্রন্ট কাট আছে। 80% আমাদের বাইরের, এখানে ট্যালেন্টি প্রোডাক্ট এবং চাইনিজ। নিত্য নতুন ডিজাইন আর কাপড়ের মানের জন্যই বিদেশি পোশাকে বেশি আগ্রহের কথা জানান ক্রেতারাও। এবছর এগুলো একটু ইউনিক চাচ্ছি, গ্রাউন্ডের মধ্যে যেমন ইউনিক এবার মোনা গ্রাউন্ডটা, যেটা আমার স্পেশালি আমার পার্সোনাল পছন্দ। পাকিস্তানিটা আরও বেশি সুন্দর, কজ এটা হাতটা অনেক ঢোলা হয়, দেন ড্রেসটা অনেক কিউট হয়, একটু অন্যরকম হয় আর কি অ্যাস্থেটিক। চট্টগ্রাম নগরীতে অভিজাত সহ ছোট বড় মিলিয়ে 5 শতাধিক মার্কেট রয়েছে, যেখানে ঈদের 1 মাস আগে থেকে শুরু হওয়া কেনাকাটা চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানান বিক্রেতারা। ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগেই মশাবাহিত রোগ ঠেকাতে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু করেছে সিটি কর্পোরেশন। প্রশাসনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ দক্ষিণ সিটি কর্পোরেশনের। সাম্প্রতিক সময়ে রাজধানী জুড়ে প্রকট হয়ে উঠেছে মশার উৎপাত, এতে অতিষ্ঠ নগরবাসী। এই পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকনগুনিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে রাজধানীর বাসাবো এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি নগরীর প্রতিটি মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ব্যক্তি মালিকানাধীন জলাধার, ছাদবাগান বা নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি নিজ দায়িত্বে পরিষ্কার না রাখলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হুঁশিয়ারি দেন তিনি। 75টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ড হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ মশকের জন্য। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা এলাকা, প্রতিটা মহল্লায় মশক নিধন পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। কিন্তু পরিষ্কার করার পরে পরিষ্কারটা রাখার দায়িত্ব কিন্তু সেই মালিক যে আছে সে,
যদি সে পরিষ্কার না রাখে তাহলে কিন্তু মোবাইল কোর্ট আইসা তাকে জরিমানা করবে। এদিকে খাল পুনরুদ্ধার কার্যক্রমও শুরু হয়েছে জানিয়ে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা কেবলই দখলদার। কেউ খাল দখলের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধ দখলদার এবং যারা দখলদার তাদের কোনো পরিচয় নাই, তারা দখলদার, এটাই তাদের পরিচয়। সুতরাং যারা এসব অবৈধ দখল করবে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরবাসী সচেতন না হলে কোনো উদ্যোগী কাজে আসবে না। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের আমলে যে সকল বিএনপির নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রাজধানীর আজিমপুরে জনকল্যাণ সমিতি আয়োজিত বিএনপির সাবেক কর্মী শহীদ আনোয়ার হোসেন মাহবুবের স্মরণে ইফতার আয়োজনে তিনি একথা বলেন। এ সময় ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনরায় মামলা করার ব্যাপারে পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। দেশনায়ক তারেক রহমান আমাকে ঢাকার দায়িত্ব দিয়েছেন। আমি বলতে পারি এই সমস্ত শহীদ যারা আছে ঢাকা শহরে, ঢাকা দক্ষিণে যারা শহীদ হয়েছে বা গুম হয়েছে, তাদের পরিবারের জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে অবশ্যই আমি কৃতার্থ থাকব। আমি মনে করি এই ফ্যামিলির থেকে যদি উদ্যোগ নেয় আমরা তাকে সহযোগিতা করব। এই হত্যার বিচার ইনশাল্লাহ অচিরে যেন হয়। তাদেরকে বলবো যে হত্যা যখন হয়েছিল, যা মারা গিয়েছিল, সেই ডকুমেন্টসগুলো নিয়ে যদি আমাদের কাছে আসে আমরা নাইলে মামলা করে উকিল নিয়োগ করে দেব, তাহলে প্রচেষ্টা হবে। ফ্যামিলি কার্ড নিতে দালালের প্রলোভনে পা না দিতে সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার দুপুরে কড়াইলবস্তি পরিদর্শনে গিয়ে এ আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, 10 মার্চ কড়াইলবস্তি সহ দেশের 14টি স্থানে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। প্রতি মাসের 7 তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এ সময় ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। কড়াইলবস্তির মশক নিধন, খাল খনন সহ একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা পাইলট প্রকল্প হিসাবে যে 14টি জায়গায় বাংলাদেশের এটি উদ্বোধন হবে, কাজ শুরু হবে, তার মধ্যে এই কড়াইলটাও রয়েছে, এই এলাকাও রয়েছে, এটাও তার মধ্যে রয়েছে। আমরা জনগণকে একটি মেসেজ দিতে চাই যে এ ধরনের কার্ড, ডিজিটাল ফ্যামিলি কার্ড পাওয়ার ব্যাপারে আমি এলাকার মানুষকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তারা যেন কোনো দালাল, টাউট, বাটপারের খপ্পরে পড়ে কাউকে কোনো ঘুষ বা পয়সা না দেয়। জনদুর্ভোগ যে কাজগুলো, মশা আছে, রাস্তা আছে, খাল বিল আছে, যেটার কারণে মশার সৃষ্টি হয়, এই সমস্ত নিয়ে কাজ করব আমরা। জুলাই শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে জিসানের মায়ের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা তুলে দেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মাত্র 14 বছর বয়সে কোলন ক্যান্সারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসান। পরে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহায়তায় ইতিমধ্যে জিসানের কেমোথেরাপি, রেডিওথেরাপি সহ বিভিন্ন টেস্ট সম্পন্ন হয়েছে। মুসলিম বিশ্বের সব রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতারা। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে যুক্তরাষ্ট্রের হামলায় শহীদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা শেষে সংক্ষিপ্ত সভায় এ আহ্বান জানান তারা। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, মার্কিন আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে। ইরানে যে হামলা হচ্ছে, অন্য মুসলিম রাষ্ট্রেও এমন হামলা হতে পারে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মুসলিম বিশ্বের সকল যুবকদেরকে, সর্বস্তরের নাগরিকদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকে আমি আহ্বান করব, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগ্রাসনের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে,
জায়নিজমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে এবং এই বাংলাদেশ থেকে আমরা এই ঢাকাকে বিশ্বের সলিডারিটি হাবে রূপান্তর করবে। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, জায়নবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই শুরু করে আমরা সারা বিশ্বব্যাপী আজাদ। চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালিয়েছে সিএমপি। রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে ধারণা পুলিশের। চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি করে সন্ত্রাসীরা। 28 ফেব্রুয়ারি সকালে নগরীর চন্দপুরায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর আগে গত 2 জানুয়ারিও এই বাড়িতেই সন্ত্রাসীরা গুলি ছুড়েছিল। রোববার রাত 11টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে সিএমপি। এ সময় নগরীর 16টি থানা এলাকায় অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে অভিযান শুরুর ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার। ব্যবসায়ীর বাড়িতে গুলি প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে। তাদের হাতে পুলিশের লুট করা অস্ত্র ছিল কিনা তা উদ্ধারের পর জানা যাবে। আমরা অপরাধী শনাক্ত করেছি, অপরাধীদের সম্ভাব্য আস্তানায় আমরা গোয়েন্দা অভিযান পরিচালনা করছি। আমাদের কাছে যে তথ্য আছে যে তারা অস্ত্র বাইরে থেকে নিয়ে আসেনি, অস্ত্র চট্টগ্রাম শহরের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। এই ধরনের অনেকগুলো স্পট আমরা আইডেন্টিফাই করেছি, সবগুলোতে আমরা একসাথে অভিযান পরিচালনা করব। রাতেই নগরীর 16টি থানা এলাকায় 10টি টিমে ভাগ হয়ে শুরু হয় অভিযান। মাদক কারবারি ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান পুলিশ। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যাতে না হয় আমরা সেই জন্য একেবারে যেটাকে বলে চিরুনি অভিযান পরিচালনা করছে। এখানে যারা অবৈধ অস্ত্র বহন করে বা অস্ত্র দিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তাদের ব্যাপারে এই অভিযান আমাদের চলমান থাকবে। অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান অব্যাহত বলে জানিয়েছে সিএমপি। সময় সংবাদ, চট্টগ্রাম। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ 7 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান এই আদেশ দেন। রোববার সকালে আদালতে তোলা হয় আসামিদের। বাদীপক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী দাঁড়ালেও আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জন। এই ঘটনায় দুপক্ষের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসা হয়। পরে বিচার চাইলে মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়। আমরা চাই এই মামলা পুলিশ যদি আন্তরিক হয়, অত দ্রুত মামলা চার্জশিট দিবে, এবং যদি পুলিশ আন্তরিক হলে আমরা 6 মাসের মধ্যে মামলাটা কমপ্লিট করতে পারবো। আর আমি চাই যে এই মামলাটা সর্বোচ্চ সাজা হোক, এবং এই মামলা সর্বোচ্চ সাজা হইল মৃত্যুদণ্ড। পাবনায় দাদি নাতনি হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাতে দাদি নাতনি হত্যার ঘটনায় প্রধান আসামিকে ঘটনার দিনেই গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে সকাল থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এরপরে দুপুরে ঈশ্বরদীর দাসুরিয়ার ভবানীপুর গ্রাম থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতের কলকাতায় পলাতক থাকা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহেরুল ইসলামের লাশ দেশে পৌঁছেছে। রোববার রাতে যশোরের বেনাপোল বন্দরে তার লাশ গ্রহণ করেন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত শুক্রবার কলকাতায় একটি হাসপাতালে মৃত্যু হয় তার। স্বজনরা জানান, 2024 সালের 5 আগস্টের পর জহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, নিহতের লাশ সীমান্তে পৌঁছালে বিশেষ ট্রাভেল পারমিটের কাগজপত্র দেখে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে বগুড়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাইফুল ইসলাম স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। পুলিশ জানায়, রোববার 2 বছর আগে ক্রয় করা 3 শতক জমিতে সীমানা প্রাচীর দিতে যান সাইফুল। এ সময় জমির প্রাক্তন মালিকের ভাগিনা বিক্রম ও বিপ্লব দলবল নিয়ে সেখানে তার
উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে মেহেদী হাসান ও মুস্তাকিম নামে 2 জনকে আটক করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে সীমানা দখলকে কেন্দ্র করে এক পক্ষ আরেক পক্ষকে ছুরিকাঘাত করে এতে একজন আহত, আরেকজন গুরুতর আহত ছিল। তাকে হাসপাতালে সেন্ড আপ করা হয়। হাসপাতালে সেন্ড আপ করার পর আমরা পুলিশরা অনেকে রক্ত জোগাড় করে দিই, আমরা অনেকে সাহায্য করার পর সে এক পর্যায়ে আরও গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে প্রতিমধ্যে তা মৃত্যুবরণ করে। বগুড়ায় এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহতদের স্বজনদের অভিযোগ, নন্দীগ্রামের মাঝগ্রামে এক নারীকে উত্ত্যক্ত করার সময় রাব্বি নামে এক যুবককে বাধা দেন শাকিল। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাব্বি নন্দীগ্রামের পৌর ছাত্রদল সভাপতি রকিবুল হাসান পুলিনের অনুসারী। ঘটনার পর রোববার সন্ধ্যায় পুলিন সহ 10 থেকে 15 জন যুবক নিয়ে বাস স্ট্যান্ডে যায় রাব্বি। সেখানে শাকিলকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েই রাতেই বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন হাসপাতালে আহতকে দেখতে আসেন। শাকিল নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি। সাধারণ বল অল্পটুক না একটা ছোটখাটো বিষয় নিয়ে এত দূর পর্যন্ত চলে গেছে। আমি কিন্তু বিচার চাই, আমি কিচ্ছু চাই না। আমার একটা মাত্র ছেলে, কারো শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরুক, এটা আমরা কখনো চাই না। আমি ইতিমধ্যেই ওসি সাহেবকে বলেছি, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাকশন আপনি শুরু করেন। সে যেই হোক, যে মানে নেতা হোক, দলের চেইন অফ কমান্ডের বাইরে গেলে তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে। গাইবান্ধায় মাটি বোঝাই ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, রোববার দুপুরে মাটি বোঝাই একটি ট্রাক্টর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তার দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দেয়। এতে 6 জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিলি বেগমকে মৃত ঘোষণা করেন। নিহত মিলি বেগম ভাঙা ডিপবাজার গোরস্থানপাড়া এলাকায় ভ্যান চালক খোরশেদ আলমের স্ত্রী। চাঁদপুরে বৃদ্ধা পারুল বেগম হত্যা মামলার আসামি নিহতের পুত্রবধূ হালিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পরকীয়া প্রেমের জেরেই এই হত্যাকাণ্ড। প্রেমিকের সহযোগিতায় শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করায় হালিমা। পরে তা ডাকাতির ঘটনা সাজায়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তারা। বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার হাপানিয়া গ্রামের একটি বাড়ি থেকে বৃদ্ধা পারুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে সশস্ত্র ডাকাত দল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ডের সামনে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। অভিযানে ডাকাত দলের 7 জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ধারালো অস্ত্র। সাগরপথে ট্রলার যুগে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় সেন্ট মার্টিনের গভীর সমুদ্র এলাকা থেকে 153 জনের উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় মানব পাচারকারী চক্রের 15 সদস্যকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোক সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালায় তাদের একটি দল। অভিযানে সন্দেহজনক একটি ট্রলারকে থামার সংকেত দিলে তা অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রলারটি ধাওয়া করে ট্রলারটি জব্দ করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে মালয়েশিয়াগামী নারী ও শিশুসহ 153 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আটক করা হয় 15 জন মানব পাচারকারীকে।
কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগরের পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 180 দিনের মধ্যে কাপ্তাই রোদ খনন শুরু হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। রোববার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। 180 দিনের মধ্যে সমস্ত পরিকল্পনা যেগুলো আমরা মোটামুটি টার্গেটেড হবে আর কি 180 দিনের মধ্যে সেভাবে স্বাস্থ্য বিভাগ আছে, বন বিভাগ, তারপরে আছে যেগুলো আপনার রোল মডেল হিসেবে কাজ করে আর কি আমরা সব দিকে গুরুত্ব দেবো আর কি। পটুয়াখালীর নদ নদীতে দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। ভাটার সময় ডুবোচরে আটকে যাচ্ছে অভ্যন্তরীণ ও ঢাকাগামী লঞ্চ। এতে প্রতিনিয়তই তৈরি হচ্ছে যাত্রী ভোগান্তি। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সুজন জামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর নদ নদীগুলোতে প্রকট আকার ধারণ করে নাব্য সংকট। ভাটার সময় নদীর বিভিন্ন স্থানের গভীরতা 1.5 মিটারের নিচে গিয়ে পৌঁছায়। এতে ঢাকা পটুয়াখালী নৌপথে চলাচলকারী ও অভ্যন্তরীণ লঞ্চগুলো প্রতিনিয়তই আটকে যাচ্ছে ডুবোচরে। নদী বন্দরের প্রবেশমুখের লাউকাঠি, লোহালিয়া, কারখানা ও কবায়ের ডুবোচরে প্রায়ই আটকা পড়ে লঞ্চ। এতে গন্তব্যে পৌঁছাতে নৌযানগুলোকে অপেক্ষা করতে হয় পরবর্তী জোয়ারের জন্য। যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। নাব্য সংকট সমাধানে দ্রুত নদী খননের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেবিন করছে, লঞ্চ যাইতে পারে না, লঞ্চ ঢুকতে পারতে আসে না, বাইরে যেতে পারতে আসে না, তাহলে আরও 2 ঘন্টা 3 ঘন্টা জায়গায় বইতে থাকা লাগে। সরকারের জাহাজ, লঞ্চ, স্টিমার সমস্ত কিছু বাজ্যে পড়তে আছে, কারণ আমরা ঢাকা যাইতে খুব সমস্যা হইতে আছে। চর পড়ে গেছে লঞ্চের ঠিক সামনেই। এই লঞ্চটা যে মুভ করবে সেই মুভ করার মতো পানি এখানে সংকট। ডেরেজার লাগাই দিয়েছে, কাইটিয়া করে না, লাগাই নিয়ে 12 মাস, কিন্তু কাইটিয়া শেষ করতে পারে না। প্রতিদিন এমন কোনো ট্রিপ নাই যে আমার 10টা 3 ঘন্টা ওইখানে লেট করতে হয়। 3 ঘন্টা লেটের কারণে সময় মতো যাত্রী নিয়ে পৌঁছাইতে পারি না। সরকার এটা পদক্ষেপ না নেয় অতি দ্রুত যদি ড্রেজিং না করে তাহলে আমাদের এই জাহাজ কোম্পানির ব্যবসায়িক থাকবে না। দীর্ঘদিন ধরে নদী খনন চললেও ফিরে আসেনি নাব্য। বর্তমানে বন্ধ রয়েছে ড্রেজিং। তবে নাব্য ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নদী বন্দর কর্মকর্তা। ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই 1 থেকে 1.5 মাসের ভিতরে ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে আমাদের এই দুর্ভোগটা থাকবে না, যাত্রীদের কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। পটুয়াখালীতে অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 30টি ছোট এবং ঢাকা পটুয়াখালী রুটে চলাচল করে 12টি বড় লঞ্চ। সময় সংবাদ, পটুয়াখালী। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মেজবা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি রোজা চৌধুরী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। চর জেগে ভরাট হয়েছে পিরোজপুরের বলেশ্বর নদের 1/3। এ কারণে বড় নৌযান চলাচলের জন্য অপেক্ষা করতে হয় জোয়ারের জন্য। এদিকে প্রবাহ কমে যাওয়ায় পানি সংকট দেখা দিয়েছে পৌরসভার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। সংকটে দেখা দিয়েছে সুপেয় পানির, তবে বরাদ্দ না পাওয়ায় খনন শুরু হয়নি বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। জিয়াউল হকের পাঠানো তথ্য, তরিকুল ইসলাম অভির ছবি নিয়ে রিপোর্ট। মাঝ নদের পানিতে নেমে নৌকা ঠেলছেন মাঝি, কেননা ডুবোচর জেগে উঠেছে নদে। পিরোজপুরে এক সময়কার প্রমত্তা বলেশ্বর নদের মাঝে যাত্রীবাহী নৌকা আটকে থাকা দৃশ্য এখন প্রতিদিনের। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় যাত্রীদের। বড় নৌযান চলাচলের জন্য অপেক্ষা করতে হয় জোয়ারের জন্য। এলাকাবাসী বলছেন পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে নাব্য সংকট সৃষ্টি হয়েছে নদে। এদিকে প্রবাহ কমে যাওয়ায় পানি সংকট দেখা দিয়েছে পৌরসভার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। এ কারণে সংকটে দেখা দিয়েছে সুপেয় পানিরও। 30 থেকে 35 হাত পানি ছিল গভীরতা। সমস্ত দেশে ব্রিজ, সুইচ গেট এর কারণে আমাদের নদীটা সম্পূর্ণ সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহর রক্ষা বাঁধের নামে যে অপরিকল্পিত ব্লক ফেলানোর কারণে নদী ভরে গেছে, মাইলের পর মাইল চর পড়ে গেছে নদীর দুই পাশে আর কি। কার্গো, লঞ্চ, স্টিমার এগুলা কোনো কিছুই আসতে পারে না শুধুমাত্র চরের কারণে। পানির অভাবে কৃষি কমে গেছে, ধান কমে গেছে, এমন অন্য অন্য গাছ গড় তার লাল হয়ে যেতেছে। 1-2 কিলোমিটার ঘুরে যেতে হয়, যার কারণে সঠিক টাইমে বাজারজাত করতে পারে না। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানিটা আমরা ঠিক সময় মতো পাচ্ছি না। আপনার এই শুকনো মৌসুমে আমাদের এই জন্য পানিতে সরবরাহ একটু বিঘ্নিত হচ্ছে, যেটা অদূর কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান
আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। পানি উন্নয়ন বোর্ড বলছে ভরাট হয়ে গেছে বলেশ্বর নদের 1/3, তবে বরাদ্দ না পাওয়ায় এবং নানা জটিলতায় খনন শুরু হয়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রায় 1.5 কিলোমিটার জরুরি ভিত্তিতে খনন করার জন্য বলা হয়েছিল, সেক্ষেত্রে ফান্ড পাওয়া যায়নি এখন পর্যন্ত। ডিসি মহোদয়কে অবহিত করা হয়েছে, কারণ আমাদের চর অপসারণ করে যে বালি হবে সে বালিটা রাখার জায়গা দিতে হবে বা রাখার স্কোপ দিতে হবে, সেটাও এখনো ফিক্স আপ হয়নি। বলেশ্বর নদের মাধ্যমে পৌরসভার পানি সরবরাহের প্লান্টের ওপর 1 লাখের বেশি মানুষ নির্ভরশীল, আর এই নদের পানির ওপর নির্ভর করে কমপক্ষে 15,000 হেক্টর জমির চাষাবাদ হয়। সময় সংবাদ, পিরোজপুর। ঝালকাঠিতে মহাসড়কের পাশের গাছ যেন মরণ ফাঁদ, প্রায় গাছের ডাল ভেঙে পড়ছে সড়কের উপর, এতে ঘটছে দুর্ঘটনা। তবে শিগগিরই ঝুঁকিপূর্ণ গাছ ছাঁটাই করার কথা জানিয়েছে সড়ক বিভাগ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। মহাসড়কের দুপাশে গাছ, অনেক স্থানে দুপাশের গাছ মিলেছে সড়কের মাঝ বরাবর। বন বিভাগের তথ্য মতে ঝালকাঠির 1200 কিলোমিটার দীর্ঘ বিভিন্ন সড়ক মহাসড়কের দুপাশে অন্তত 12,000 গাছ রয়েছে, যার বেশিরভাগই বয়স্ক। এসব গাছের অনেক ডাল মৃত ও শুষ্ক, বিদ্যুতের তারও টানা হয়েছে গাছের মাঝ দিয়ে। এলাকাবাসী বলছেন প্রায় গাছের ডাল ভেঙে পড়ছে সড়কের ওপর, যার জন্য ঘটছে দুর্ঘটনা। ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে গাছও। এসব দুর্ঘটনায় হচ্ছে প্রাণহানিও। শীঘ্রই ব্যবস্থা নিতে বন বিভাগের কাছে দাবি জানিয়েছেন জেলাবাসী। সড়কে বড় বড় গাছগুলো রয়েছে, পাশে কিন্তু গাড়ি ঘোড়া যানবাহন চলতে যথেষ্ট সমস্যা হয়। অনেক গাছ মরে গেছে কিন্তু বন বিভাগ কাটিয়ে নেয় না। ডালপালা পইড়া গাছ পইড়া অনেক মৃত্যু ঘটে, এগুলো আমরা অপসারণ চাই। গাছের লাগে যে মারিয়ে দিয়েছে গাড়ি, ওই গাছে সিনিয়র হয়ে গেছে। প্রতিপক্ষ এই গাছগুলো কাটে না, আরো অ্যাভেলেবেল যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হইবে। খাল এদিকে পড়ছে, কোনো গাড়ি ক্রসিং হইলে যে একটু চাপ দিয়ে এই গাছের লাগে বাইসগে আমাদের সামনে গেলাস ভাঙ্গে যায়। তবে শীঘ্রই ঝুঁকিপূর্ণ গাছ কাটা ও ছাঁটাই করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। ইতিমধ্যে বন বিভাগকে চিঠির মাধ্যমে অবহিত করেছি এবং তারা ইতিমধ্যে রাজাপুর অংশে, নৈকাঠি থেকে সাতুরিয়া অংশে ঝুঁকিপূর্ণ গাছসমূহ কর্তন করেছে এবং অবশিষ্ট অংশে ঝুঁকিপূর্ণ গাছসমূহ কর্তনের প্রক্রিয়াটি বন বিভাগের মাধ্যমে প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য মতে গত 3 বছরে ঝালকাঠির বিভিন্ন সড়ক মহাসড়কে ঝড় বৃষ্টিতে যানবাহনের ওপর গাছ ও ডালপালা ভেঙে পড়ে 10টির বেশি দুর্ঘটনা ঘটেছে। সময় সংবাদ, ঝালকাঠি। ভোরের সময় আরও থাকছে। ইরানের যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ, লেবাননের শত শত হিজবুল্লাহ সমর্থকের সমাবেশ, তুরস্ক, ইয়েমেন ও মালয়েশিয়ায় মিছিল। অগ্নিসংযোগের 1.5 বছরেও সংস্কার হয়নি বরিশাল সিটি কর্পোরেশনের এনএক্স ভবন। ভেতরে পুড়ে যাওয়া আসবাবপত্র ও ফাইলের স্তূপ। ভবনটি ব্যবহার উপযোগী করা না হলে নাগরিক সেবার সংকট তীব্র হবে বলে মনে করেন সচেতন সমাজ। তবে সংস্কারে অর্থ ব্যয় না করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নগর কর্তৃপক্ষের। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল সিটি কর্পোরেশনের এনএক্স ভবন একসময় নগর ভবনের কর্মকর্তা কর্মচারী আর সেবা প্রত্যাশীদের ব্যস্ততা ছিল। এখন সেখানে শুধুই ছাই আর পুড়ে যাওয়া চেয়ার টেবিল আর ফাইলের জঞ্জাল। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধরা শহরের বিবিরপুকুর পাড়ে 5তলা এ ভবনটিতে আগুন দেয়। এর 1.5 বছর পার হলেও ভবনটি পরিত্যক্তই রয়ে গেছে। বর্তমানে এর ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে পুড়ে যাওয়া আসবাবপত্রের স্তূপ। সম্প্রতি নিচতলায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। তবে ব্যবহার উপযোগী করা না হলে নাগরিক সেবায় সংকট তীব্র হবে বলছেন সচেতন সমাজ। কয়েক কোটি টাকার কিন্তু এইটি অপচয় করা হয়েছে। এই যে অপচয় যারা করছে তাদের বিরুদ্ধেও যেমন ব্যবস্থা নেওয়া উচিত এবং এইটাকে এইভাবে ফেলে রাখা যাবে না। এটাকে একটা সংস্কারের মধ্যে দিয়ে রাষ্ট্র সেই জায়গাটা নিয়ে আসবে। সিটি কর্পোরেশন বলছে কোনো ফাউন্ডেশন ছাড়াই আগের কর্তৃপক্ষ 5তলা ভবন নির্মাণ করেছে, যা ঝুঁকিপূর্ণ। সংস্কারে অর্থ ব্যয় না করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। একটা কনসালটেন্ট ফার্মকেও আমরা নিয়োগ দিয়েছিলাম। তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী হলো আমাদের
সব সহ ইনক্লুডিং প্রায় 6.5 কোটি টাকা এটা লাগবে যদি রেট্রোফিটিং করে আমরা ইউজেবল করি। যেহেতু আমাদের ভবনটা ফাউন্ডেশন নেই এবং এনে ঠিকঠাক করে উঠলেও তাও যে খুব ভালোভাবে চলবে এরকম সম্ভাবনা নাই, যার জন্য আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে রাখছি যেখানে আর আমরা ওই ভবন ভেঙে নতুন ভবনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। 2002 সালে বরিশাল সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রমজানে মুন্সিগঞ্জের আড়তগুলোতে মৌসুমি ফলের সরবরাহ বেড়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রোজায় আড়তগুলোতে মৌসুমি ফলে কিন্তু ভরে গেছে এবং আড়তগুলোতে আমরা লক্ষ্য করছি যে ট্রাকে ট্রাকে এবং নৌপথে এই ফলগুলো আসছে। বিশেষ করে আনারস আসছে টাঙ্গাইলের মদিপুর থেকে, যেটি 20 টাকা থেকে একেবারে 50 টাকা পিস দরে বিক্রি হচ্ছে। আবার পাহাড় থেকেও রাঙামাটি এলাকা থেকে আনারস এসছে। আপনারা দেখছেন যে এই থরে থরে সাজানো আনারস ঘিরে কিন্তু তারা বিভিন্ন রকম স্তূপ তৈরি করছে এবং সেখানে পাইকারি দরে বিক্রি করার জন্য সাইজে সাজানো হচ্ছে। একই সঙ্গে পাশে দেখছেন যে আপনারা কলা এসছে ট্রাকে করে, যেটি মেহেরপুর থেকে এসছে এবং এই সবজি কলা কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা হালি দরে এবং এই সবজিগুলো তারা বলছেন যে এই রোজায় সুস্বাদু সবজি এবং এর বেশ চাহিদা এবং এগুলোতে কিন্তু কোনো কেমিক্যাল মিশ্রণ করা হয় না। একই সঙ্গে এই আশেপাশে আরো বেশ কলা উঠেছে। এর পাশে কিন্তু আমরা লক্ষ্য করছি যে পাহাড়ি আনারস, সেই আনারসের দামও কিন্তু 20 টাকা থেকে 40 টাকা পিসে চলছে। আর পাশে যেটি চিনালের মতো আমরা দেখছি সেটিকে বলে ফুড বলা হচ্ছে, ফুড বাঙ্গি। এটি কিন্তু 80 থেকে 120 টাকা পিস দরে বিক্রি হচ্ছে এবং এই রোজায় এটির চাহিদা বেশ তারা বলছেন। একই সঙ্গে কিন্তু অপর প্রান্তে যেগুলো রয়েছে ফলের মধ্যে তরমুজ রয়েছে, যেটি 70 থেকে 80 টাকা কেজি দরে গেল কালো বিক্রি হয়েছে, তবে আজকে কিন্তু পিস দরে বিক্রি হচ্ছে, যেটি 200 থেকে 250 টাকা পিস দরে মাঝারি সাইজের এই তরমুজ বিক্রি হচ্ছে। এবং এই এছাড়াও কিন্তু সপেতা রয়েছে এবং অন্যান্য মৌসুমী ফল, বেল উঠেছে এবং এইসব ফলগুলো কিন্তু এখানকার স্থানীয় যেই সব আড়তদার রয়েছেন এই আড়তদারদের হাত ধরে কিন্তু বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে চলে যাচ্ছে এবং এটি শুধু মুন্সিগঞ্জ নয়, মুন্সিগঞ্জের আশেপাশের জেলাগুলোতেও কিন্তু এই পাইকারি ফলগুলো যাচ্ছে এবং এখানে দীর্ঘদিন ধরে যে প্রসিদ্ধ ফলের আড়ত, সেই আড়তে কিন্তু নানা জেলা থেকে এই ফলগুলো আসছে এবং সেই ফলগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে অন্যান্য অঞ্চলে। এবং তারা বলছেন যে এই ফলের যে দাম সেটি কিন্তু রোজার প্রথম দিকে কিন্তু বাড়তি ছিল এবং এই বাড়তি দামটা কিন্তু এখন তারা বলছেন যে অনেকটা সহনীয় পর্যায়ে এসছে এবং সহনীয় পর্যায়ে আসবার কারণে কিন্তু বেচা কিনা বেড়েছে এবং ফল ঘিরে যে এখানকার একটা আকর্ষণ, সেই আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে তারা বলছেন। এবং এই ফলের যে এই হাটলক্ষ্মীগঞ্জ এলাকা, যেটি একেবারে শহরের লঞ্চঘাট এলাকা বলা হয়, এই পথে তারা বলছেন যে পদ্মা সেতু হয়ে কিন্তু দক্ষিণের জেলাগুলো থেকে প্রচুর মৌসুমী ফল এসছে। এর বাইরে যে নৌপথও কিন্তু দক্ষিণাঞ্চলের যে অনেক ফল আসে, বিশেষ করে লঞ্চগুলোতে করে কিন্তু এই ফল নিয়ে আসা হয় এবং প্রচুর ডাব আসছে। সেই ডাবগুলো কিন্তু বেশিরভাগই এসছে নৌপথে এবং সেই নৌপথের ডাবগুলো এখান থেকে পাইকারি বিক্রি হচ্ছে, সেটি কিন্তু তারা পাইকারি বিক্রি করছেন 70 থেকে 100 টাকা পিস দরে এবং এই ডাবগুলো কিন্তু রোজায় চাহিদা বেশ বেড়েছে। আপনারা লক্ষ্য করছেন যে বড়ই উঠেছে 60 টাকা কেজি দরে কিন্তু এসব বড়ই বিক্রি হচ্ছে এবং আপনারা দেখছেন যে তরমুজের স্তূপ, পাশে কিন্তু সাগরকলা উঠেছে। এই সাগরকলার হালি কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা দরে। এই যে আড়তগুলো রয়েছে, এখানে 17টি আড়ত, সেখানে যেমন বেলা 12টা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশে মুক্তারপুর রয়েছে, সিপাহীপাড়া রয়েছে। পুরো এই আড়তগুলোতে কিন্তু প্রতিদিন এখন প্রায় কোটি টাকার ফল বিক্রি হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের ফলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। পটুয়াখালীর উপকূলের বিস্তীর্ণ বালুচরে তরমুজ চাষের স্বপ্নের হাতছানি। আগাম তরমুজের বাম্পার ফলনে প্রাণ ফিরেছে কৃষকের মাঠে। অনুকূল আবহাওয়া আর রোগবালাই কম হওয়ায় হাসি ফুটেছে চাষির মুখে। বাজারেও মিলছে কাঙ্ক্ষিত দাম। কৃষি বিভাগের প্রত্যাশা, এ জেলা থেকে তরমুজ বাণিজ্যে লেনদেন দাঁড়াতে পারে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন
তৌকিব পেদা। সবুজ লতার বিস্তীর্ণ চাদরের নিচে লাল রঙের পাকা তরমুজ। পটুয়াখালীতে এবার আগাম আবাদে মিলেছে বাম্পার ফলন। ডিসেম্বরের শুরুতেই গলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়া ও বাউফল উপজেলায় শুরু হয় চাষ। পর্যাপ্ত রোদ, অনুকূল তাপমাত্রা ও রোগবালাই কম থাকায় 2 থেকে আড়াই মাসের মধ্যেই ফলন ঘরে তুলছেন কৃষকরা। টকটকে লাল ও মিষ্টি স্বাদের কারণে দেশজুড়ে রয়েছে এ জেলার তরমুজের চাহিদা। রমজান মাসের শুরুতেই বাজারে সরবরাহ বাড়ায় চাহিদাও ভালো। পাইকারি ও খুচরা 2 বাজারেই মিলছে সন্তোষজনক দাম। এতে উৎপাদন খরচ উঠে লাভের আশা করছেন চাষিরা। 12-13 গানি জমিনে আগাম আইসে গেছে, আর 7 গানির মতো আছে, পরে আসবে। অনেক ভালো হয়েছে, কৃষক যারা আসলে বেচছে তো ওরা লাভই বেচছে। আগাম জাতের দিছি, ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা এই রমজান মাসেও ফলন ভালোভাবে। বৃষ্টি যখন নাই, তারপর চান্দা নাই, অনেক ভালো, আল্লাহর শুকরিয়া। উপকূলের এই তরমুজ ঘাটগুলো এখন পরিণত হয়েছে ব্যস্ত বাণিজ্য কেন্দ্রে। ক্ষেত থেকে ট্রলার ভর্তি তরমুজ আসছে ঘাটে, সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। দিনরাত 24 ঘন্টা এভাবে চলছে মহা কর্মযজ্ঞ। জ্বরে গুন্ডা মাল টাল ভালোই উঠছে, আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে এবছর। শত যদি হয় 25 থেকে 30 হাজার টাকা কেজি, যদি 60 থেকে 70 টাকা কেজি হয়, এই রেটে আমরা বিক্রি করি। কিন্তু আমরা ক্ষেত থেকে কিনে হলো আমরা শত হিসাবে। প্রতিদিন প্রায় 500-600 গাড়ি লোড হয়। এখন প্রথম মৌসুম তো, সেই জন্য একটু কম মালের চাপ। পাইকারি এখানে আসে, আমরা বিক্রি করি যশোর, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকলে জেলা থেকে ফলনটির বাণিজ্য 3 থেকে 3.5 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। কৃষকদের সমস্যা হওয়ার কথা না, যদি তারা ঠিকমতো সার এবং অন্যান্য বিষয়গুলো, ম্যানেজমেন্টগুলো যদি, ব্যবস্থাপনাগুলো যদি ঠিকমতো করে থাকে, ভোক্তাদের নিকট গরমে বেশি চাহিদা থাকে, ওই গরমটা সময় তাদের তরমুজটা উঠলে তারাও ভালো দাম পাবে। তবে জেলার কিছু জায়গাতে তরমুজ গাছ মারা যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে এটি কোনো রোগ নয়, অতিমাত্রায় সার কীটনাশক প্রয়োগ ও মাটির উর্বরতা নষ্ট হওয়ার কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। চলতি বছর জেলায় তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল 27,326 হেক্টর জমিতে, তবে বাস্তবে আবাদ হয়েছে 34,567 হেক্টরে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। গোপালগঞ্জে সরবরাহ ভালো থাকায় নাগালের মধ্যে বিক্রি হচ্ছে দেশীয় সহ নানা প্রজাতির মাছ। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত শিরালী। যাচ্ছি তার কাছে। জয়ন্ত, জেলার যে মাছ বাজার রয়েছে জেলা শহরের, সেই মাছ বাজারে আমরা সকালে দেখেছি যে দেশীয় এবং কার্প জাতীয় যে মাছ, সেই মাছের সরবরাহ কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকই রয়েছে। তো সেই তুলনায় এই যে মাছের বাজার, এই মাছের বাজারের যে মাছের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু বেশি মাছ এখানে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আমরা রয়েছি এই মুহূর্তে জেলা শহরের যে পাইকারি মাছের বাজারটি, সেই মাছ বাজারটিতে কিন্তু আমরা রয়েছি। তো এখানে দেখেছি যে আমরা যে মাছের যে দাম, সেটি কিন্তু রমজান মাস হিসাবে মাছের দাম অনেকটাই কম বলছেন। এই সময় মাছের চাহিদা কিছুটা কম থাকে। আমরা এখানে যদি একটু জানাই যে শিং মাছ বিক্রি হচ্ছে 350 টাকা থেকে 60 টাকা, এবং ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা। সোনা পাতা মাছ রয়েছে সাগরের, যেটি 150 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তেলাপিয়া এবং পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 180 টাকা করে। তো আমি এখানে এদের ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছি যে এইখানে মূলত গোপালগঞ্জ জেলার বেশ কয়েকটি অঞ্চল সহ বাইরের যে কয়েকটি জেলা রয়েছে, খুলনা এবং বাগেরহাট, সেখান থেকে কিন্তু যারা বড় ব্যবসায়ী রয়েছেন, তারা সেই সমস্ত ব্যবসায়ীরা এসে এই হাটে মাছ বিক্রি করে থাকেন। তো এই যে পাইকারি বাজার, এই পাইকারি বাজার শেষ হলে কিন্তু বড় বাজারে গিয়ে এখানকার ব্যবসায়ীরা, যারা খুচরা ব্যবসায়ী রয়েছে, সেই খুচরা ব্যবসায়ীরা সেখানে গিয়ে মাছ বিক্রি করবেন। তো এখানের যে বাজারটি রয়েছে, এই বাজারটি কিন্তু একেবারে শেষের পথে। তো আমরা সকালে এখানে এসে দেখেছি যে কার্প জাতীয় মাছের কিন্তু বিশাল একটি সমাহার এখানে ছিল, যে সব ধরনের কার্প জাতীয় মাছ আমরা এই বাজারে দেখতে পেয়েছি। তার পাশাপাশি কিন্তু এখানে দেশি যে মাছগুলো রয়েছে, সেই মাছের কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক হারে সেই সমস্ত মাছ এসেছে। কই, শিং সহ বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির যে মাছ, সেই মাছ কিন্তু আমরা
এই বাজারে দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আমরা যেটা দেখেছি যে এই বাজারে এই রমজান মাস হিসেবে কিন্তু মাছের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় মাছের সরবরাহ বেশি রয়েছে এবং দামও কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ক্রেতা এবং বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে মাছ বাজার থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার দায়ে রাজশাহীতে তৈরি কাপড়ের দোকান মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অফিসের উপপরিচালক ইব্রাহিম হোসেন জানান, নগরের সোপুরায় 3 দিন আগে চালু হয় হাউস অফ শেফিরাজ। পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রিমিয়াম পোশাক বিক্রি হচ্ছে এমন প্রচারণা চালায় তারা। বিষয়টি নজরে আসলে দোকানটিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। সরেজমিনে কোনো পাকিস্তানি পণ্য না থাকার পাশাপাশি প্রাইস ট্যাগে কাটাকাটির প্রমাণ পান তারা। মিথ্যা তথ্য দিয়ে গ্রাহকদের প্রতারিত করার দায়ে জরিমানা করা হয় মালিককে। দুই মাস বন্ধ থাকার পর পঞ্চগড়ে শুরু হয়েছে চা পাতা সংগ্রহ। সমতল ভূমির চা বাগানগুলোতে চা পাতা সংগ্রহে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিক ও চা চাষিরা। রোববার জেলার 31টি কারখানা উৎপাদন শুরু হয়। গেল বছর 9,47,46,611 কেজি কাঁচা চা পাতা সংগ্রহ করা হয় এবং 2,02,42,052 কেজি চা উৎপাদন করা হয়। এবার নতুন কাঁচা চা পাতা ক্রয় মূল্য 28 টাকা নির্ধারণ করেছে চা বোর্ড ক্রয় কমিটি। উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী এবং লালমনিরহাট জেলায় 2,223টি নিবন্ধিত এবং 6,168টি ক্ষুদ্র চা বাগান রয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় 250 জন মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়েছে জেলা যুবদল। রোববার সকালে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ সকলের হাতে এই সামগ্রী তুলে দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। এ সময় বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। ঈদ সামগ্রী স্বরূপ প্রতিটি প্যাকেটে দেয়া হয় আতপ চাল, ডাল, ছোলা বুট, লাচ্ছা, চিনি, তেল, লবণ, গুঁড়া দুধ সহ প্রায় 14 প্রকারের সামগ্রী। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ। নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতার শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ইউথ জার্নালিস্ট কমিউনিটি। রোববার রাজধানীর একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান পলাশ, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ এবং ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের ক্রীড়া সম্পাদক নাহিদ হাসান। ইউথ জার্নালিস্ট কমিউনিটির দফতর সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আহসান কামরুল, সাধারণ সম্পাদক সজীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান সহ অতিথিরা। এতে গণমাধ্যমের প্রতিদিনের চ্যালেঞ্জ এবং সাংবাদিকতার নানা অভিজ্ঞতার কথা উঠে আসে। সভা শেষে ইফতার মাহফিল ও মোনাজাতে অংশ নেন সবাই।